ওকে। সো আজকে আমরা যেগুলো পড়বো এগুলো মোটামুটি আমাদের থিওরি টাইপেরই। তো আজকে আমাদের টপিক হলো তড়িৎ রাসায়নিক কোষ। ওকে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রো, এটাতে বোঝায় তড়িৎ। তারপর রাসায়নিক হচ্ছে তোমার কেমিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল। কোষ মানে হচ্ছে সেল। ওকে। সো এটা মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে আছে আচ্ছা দাঁড়াও এটা উম আচ্ছা সরি, এখানে তো এটা তোমার এই তড়িৎ কোষের একটা প্রকারভেদ। সো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমাদের তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে মেইনলি তড়িৎ কোষেরই একটা একটা প্রকারভেদ। ওকে। সো এইখানে এটার যেটা এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, এইটারই একটা প্রকারভেদ হচ্ছে মেইনলি তড়িৎ রাসায়নিক কোষ। ওকে। সো এর একটা প্রকারভেদ হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, এগুলো একটু সাথে সাথে লিখে নেওয়ার ট্রাই করো, তাহলে সুবিধা হবে। ওকে। এখন এই যে তড়িৎ রাসায়নিক কোষ, এটা কি? তড়িৎ, ওকে। তো তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যেই কোষে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। যে কোষে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে যে কোষে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, একে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। ওকে। এখন এর আরেকটা নাম হচ্ছে একে গ্যালভানিক কোষ, বা আরেকটা নাম হচ্ছে ভোল্টাইক কোষ। ভোল বা ই সেলও বলা হয়। ওকে। এইসব যেগুলো বিকল্প নাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে কোষে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে, এবং একে গ্যালভানিক কোষ অথবা ভোল্টাইক কোষও বলা হয়। এখন এইটা আবার দুই প্রকার। একটা হচ্ছে আমাদের এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বা যেটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা এটাকে বলি ড্রাই সেল। এটা হচ্ছে ড্রাই সেল।
বা তোমার ড্রাই এর এই বাংলাতে হচ্ছে শুষ্ক, তাহলে এটা হচ্ছে শুষ্ক কোষ। ওকে, অথবা এটাকে তুমি এই বাংলা দিয়েও তুমি ড্রাই সেল লিখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ, বা আমরা সেটাকে এখানে বলতেছি ড্রাই সেল বা শুষ্ক কোষ। আর একটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। ওকে। এখন এদেরকে আবার আর একটা প্যারামিটারের উপর এটাকে ভিত্তি করে আরো দুই ভাগে এটাকে ভাগ করা হয়। যেমন তড়িৎ রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার উপর ভিত্তি করে তড়িৎ রাসায়নিক কোষকে, অর্থাৎ স্বতঃস্ফূর্ততা কি, এটা তো আমরা অলরেডি পড়ে আসছি যে যদি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে হয়, তো এইটা আছে আমাদের, তাহলে তোমার এটা তোমার কোষটা হবে স্বতঃস্ফূর্ত, আর না হলে কোষটা অস্বতঃস্ফূর্ত। ওকে, আমরা তো এগুলা জানি এগুলা। তাহলে এখানে তড়িৎ রাসায়নিক কোষকে স্বতঃস্ফূর্ততার উপর, শততার উপর ভিত্তি করে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। ওকে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের এটাতে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। ওকে, এখন এই যে প্রাইমারি সেলের মধ্যে আমাদের এখানে শুষ্ক কোষও এখানে পড়বে, এবং এই গ্যালভানিক, তো এই শুষ্ক কোষ এবং গ্যালভানিক এই দুইটাই হচ্ছে আমাদের মেইনলি প্রাইমারি এই সেলের অন্তর। তো এখন এইখানে দেখো, এটা হচ্ছে দুইটাই হচ্ছে আমাদের শুষ্ক কোষ এবং গ্যালভানিক কোষ, এই দুইটাই প্রাইমারি সেল অথবা প্রাথমিক কোষের মধ্যেই কিন্তু এরা পড়ে। ওকে, সো এখন আরেকটা আছে আমাদের প্রাথমিক এবং প্রাইমারি, অথবা আরেকটা আছে সেকেন্ডারি বা গৌণ। ওকে, তো এইটার এক্সাম্পল হচ্ছে লেড স্টোরেজ। তো লেড, এটা কি আমরা এখন তো এটা এটা পড়ি নাই, আমরা যখন এটা পড়বো তখন এটা সম্পর্কে আমরা জানবো। তো একটা হচ্ছে লেড লেড স্টোরেজ ব্যাটারি, আর একটা হচ্ছে আমাদের নিকেল অক্সাইড। সো আমাদের এইখানে সিলেবাসে শুধুমাত্র লেড সম্পর্কে আছে, এই যে নিকেল অক্সাইড এটা সম্পর্কে নাই আমাদের, সো এটা আমাদের জানা লাগবে না, শুধু এইখানে নামটা জানলেই হবে। তো আমরা এই চ্যাপ্টারে শুষ্ক কোষ সম্পর্কে পড়বো, তারপর গ্যালভানিক কোষ সম্পর্কে পড়বো, এবং লেড স্টোরেজ সম্পর্কে পড়বো। নিকেল অক্সাইড আমাদের সিলেবাসে নাই, এটা পড়া লাগবে না। ওকে, লিখে নিছো এগুলা? হ্যাঁ। ওকে, এখন এখন এখানে প্রাইমারি সেল কি হবে? এখানে প্রাইমারি সেল হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষ, কারণ কারণ প্রাইমারি সেল আমাদের এই তড়িৎ রাসায়নিক কোষেরই একটা পার্ট। তাহলে যে তড়িৎ রাসায়নিক কোষ তার নিজস্ব রাসায়নিক
শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে। নিজস্ব রাসায়নিক শক্তি থেকে এখানে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারে। ওকে। তাহলে এইটার আমাদের এক্সাম্পল গুলো আছে। এই যে আমরা ডেনিয়েল সেল এই সম্পর্কে তো মেবি পড়ছিলাম এর আগে, না? হ্যাঁ। ডেনিয়েল কোষ আর একটা আছে শুষ্ক কোষ। ওকে, এখন শুষ্ক কোষ মেইনলি কোনগুলা? শুষ্ক কোষ হচ্ছে আমরা ঘড়িতে, তারপর লাইটে অথবা অন্যান্য ক্যালকুলেটরে আমরা যেগুলা ব্যাটারি ইউজ করি, ওইগুলো হচ্ছে শুষ্ক কোষের এক্সাম্পল। কারণ শুষ্ক কোষে তার মানে ওই যে ওই ব্যাটারিটা আমাদের কই থেকে বিদ্যুৎ শক্তি সাপ্লাই দেয়, তার তার এই মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া সবসময় ওইখানে এই চলমান থাকে আর কি। ওই ওই ব্যাটারির মধ্যে সবসময় একটা রাসায়নিক বিক্রিয়া কিন্তু চলমান থাকে। ওই রাসায়নিক বিক্রিয়া থেকেই মূলত এই ব্যাটারিগুলো আমাদের বিদ্যুৎ শক্তি সাপ্লাই দেয়। ওকে। আরেকটা আছে এখানে আমাদের সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। ওকে, তো সেকেন্ডারি সেল বা গৌণ কোষ হচ্ছে এইখানে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেলের একদম বিপরীত। যে তড়িৎ রাসায়নিক কোষে এখানে বাইরে থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করে, এখানে হচ্ছে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে সঞ্চয় করা হয়। আচ্ছা, আগে সংজ্ঞাগুলো লিখে নাও, আমরা যখন সেলের গঠনগুলো যখন আমরা পড়বো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে সঞ্চয় করা হয়। এবং এই পরবর্তীতে ওই ওই রাসায়নিক শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। পরবর্তীতে ওই রাসায়নিক শক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। তাকে আমরা এখানে বলতেছি সেকেন্ডারি সেল অথবা গৌণ কোষ। এখন এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। আমরা যখন লেড স্টোরেজ সম্পর্কে আমরা যখন পড়বো তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে। ওকে, সো আমরা একটু আগে আমরা যেটা লিখছিলাম যে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট বা ড্রাই সেল, একটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট বা গ্যালভানিক সেল। এখন এখানে আমাদের গ্যালভানিক এই সেলের যে স্ট্রাকচার বা গঠন, এটা সম্পর্কে আমাদের পড়তে হবে। সো এটা হচ্ছে
আমাদের এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক সেল, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক সেল। ওকে, এখন এখানে খেয়াল করো, এটার যদি আমরা এর এর গঠনটা যদি একটু খেয়াল করি। ওকে, আগে এর চিত্রটা আঁকাই নেই। এটা, তারপর এটা। ওকে, এখন আমাদের এইখানে একটা দ্রবণ আছে, আর এইখানে একটা দ্রবণ আছে। ওকে, সো এইখানের আমাদের দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, আর এইখানকার দ্রবণটা হচ্ছে আমাদের কপার সালফেটের দ্রবণ। আর এখন আমাদের যে এই ধাতুর এখানে দ্রবণ আছে, আমরা সেই এই ধাতুর তড়িৎদ্বার এইখানে ইউজ আমরা করব। তো এইখানে থাকবে আমাদের জিঙ্কের তড়িৎদ্বার, আর এইখানে থাকবে আমাদের কপারের তড়িৎদ্বার। ওকে, সো এটা হচ্ছে জিঙ্ক, আর এটা হচ্ছে এখানে আমাদের কপার। ওকে, এখন এই তড়িৎদ্বার এই দুইটার মধ্যে তো অবশ্যই একটা সংযোগ থাকতে হবে। এখন এইখানে আমরা একটা গ্যালভানোমিটার ব্যবহার করবো। এখন গ্যালভানোমিটার কি, এটার তো নাম শুনতে পারো, বাট এটার কাজ আমাদের চলতরিতে আছে। So, আমরা যেহেতু চলতরিত তো পড়ি নাই, বাট এটা আপাতত এখানে জেনে রাখো যে একটা এখানে এখানে গ্যালভানোমিটার থাকে। এখন নর্মালি গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যে একটা তারের মধ্যে দিয়ে বা একটা বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা নির্দেশ করা। এখানে গ্যালভানোমিটারের মধ্যে একটা এরকম এই কাঁটা থাকে। এই এই কাঁটাটা যদি আমাদের বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই কাঁটাটা বিক্ষেপ দেয়। মানে বিক্ষেপ দেয় বলতে এইখানে এটা একটা মানে ঘড়ির মতো আর কি। এখানে এই তোমার কাঁটাটা এখানে সোজা অবস্থায় একদম থাকে। সো আর আর এর দুই দিকে আমাদের বিভিন্ন স্কেলে দাগ কাটা থাকে আর কি, এবং এটা আমাদের একটা সার্কিটের সাথে অথবা একটা বর্তনীর সাথে এটা এটা যুক্ত করা থাকে আর কি। এখন এই বর্তনীর মধ্য দিয়ে যদি এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই কাঁটাটা হয় তোমার এখানে তোমার ডান দিকে ঘুরে যাবে, অথবা এটা না হয় বাম দিকে এটা ঘুরবে। এখন এটা ডান দিকে ঘুরবে নাকি এটা বাম দিকে ঘুরবে, এটা বিভিন্ন শর্তের উপরে নির্ভর আসলে করে। তো আমরা যখন এই চলতরিৎ পড়বো তখন এটা সম্পর্কে আমরা এই বিস্তারিত জানতে পারবো। ওকে, তো এখন এখানে আমাদের গ্যালভানোমিটার দেওয়ার মেইন যে রিজন এটা হচ্ছে, এটা আমাদের যেহেতু তড়িৎ রাসায়নিক কোষ, এইখানে আমাদের দ্রবণ, দুই পাত্রে দুইটা দ্রবণ আছে, এবং দুই পাত্রের দ্রবণের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে এইখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে আমাদের তড়িৎ রাসায়নিক এই কোষের যেটা মেইন যেটা উদ্দেশ্য,
যে আমাদের তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। এখন যদি এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় তাহলে অবশ্যই এই বিদ্যুৎটা এই তারের মাধ্যমেই পাস হবে। এখন যদি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এবং ওই বিদ্যুৎটা যদি তারের মাধ্যমে তোমার প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে আমরা গ্যালভানোমিটারের এই কাটার বিক্ষেপ অথবা আমরা নড়াচড়া দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আসলে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এটা বুঝছো এখানে গ্যালভানোমিটারের কাজ কি? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মেনলি গ্যালভানোমিটার। অথবা তুমি এখানে এই গ্যালভানোমিটার ইউজ না করে যদি সরাসরি এইখানে, আচ্ছা এই বিদ্যুৎ মাপার এই যন্ত্রের নাম কি জানো? এটা হচ্ছে আমাদের, আচ্ছা ধরো এমিটার এমিটার এটাকে না? বলা হয়। হ্যাঁ, এটার নাম হচ্ছে এমিটার। এখন এখন তুমি যদি গ্যালভানোমিটার ইউজ না করে এখানে তুমি যদি এমিটার ইউজ করো, তাহলে এটা কি কাজ করবে? এটা তোমার সরাসরি কত এম্পিয়ার বিদ্যুৎ এখানে প্রবাহিত হচ্ছে সরাসরি ওই মানটা তোমাকে বলে দেবে, যে 1 এম্পিয়ার বিদ্যুৎ এখানে যাইতেছে নাকি 0.5 এম্পিয়ার নাকি 0.2 এম্পিয়ার। ওইটা তোমার সরাসরি একদম মান এই বলে দিতে পারবে। আর এখানে গ্যালভানোমিটার দ্বারা তুমি জাস্ট বুঝতে এই পারবা যে এখানে বিদ্যুৎ যাইতেছে নাকি না যাইতেছে। ওকে, এখন তুমি এখানে যে কোনো একটাই ব্যবহার করতে পারো, হয় গ্যালভানোমিটার অথবা এমিটার। ওকে, আচ্ছা দাঁড়া, এখানে গ্যালভানোমিটারটা একটু উপরে আঁকা আছে কারণ এখানে লবণ সেতু দেয়া লাগবে তো। আচ্ছা ধরো এটা একটু একটু মুছে দিই। ওকে, আর এইখানে আমাদের দুইটা পাত্রের মধ্যে লবণ সেতু ব্যবহার করা হয়। এখন লবণ সেতুর কাজ কি ওইটাও আমরা শিখবো। লবণ সেতুটা মেনলি হয় ইউ আকৃতির। ওকে, সো এটা হচ্ছে আমাদের লবণ সেতু বা সল্ট ব্রিজ। আর এটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, তাহলে এইটা এখানে আমাদের প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এবং জিঙ্ক এবং এই কপারের মধ্যে এটা অবশ্যই হবে আমাদের অ্যানোড। আর এটা হচ্ছে এখানে ক্যাথোড। ওকে, আমরা তো এইসব জানি মোটামুটি। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো। এইটা যেহেতু আমাদের জিঙ্ক সালফেটের দ্রবণ, সো এইখানে আমাদের এই দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেট যদি বিয়োজিত হয়, জিঙ্ক সালফেট যদি বিয়োজিত হয় তাহলে এখানে আসবে জিঙ্ক 2+ আয়ন এবং সালফেট 2- আয়ন। তাহলে এখানে দ্রবণের মধ্যে জিঙ্ক 2+ আয়নও থাকবে, সালফেট 2- আয়নও থাকবে। ওকে, আর এইখানে আমাদের এই এখানে কপারের দ্রবণের মধ্যে এইখানে কপার সালফেট যদি জলীয় দ্রবণে বিয়োজিত হয়, সেই ক্ষেত্রে আমরা জানি এইখানে আসবে কপার 2+ আয়ন এবং সালফেট আয়ন। ওকে, তাহলে এইখানেও কপার 2+ আয়ন থাকবে এবং এইখানেও সালফেট আয়ন
থাকবে। ওকে, এখন এইখানে একটা জিনিস এখানে খেয়াল করো, আমাদের যেটা জিঙ্ক সালফেটের দ্রবণ এইখানে মেইনলি কি হবে? এখানে আমাদের জিঙ্কের যে পাত বা জিঙ্কের যে এখানে তড়িৎদ্বারটা ব্যবহার করা হয়েছে, এই জিঙ্কের তড়িৎদ্বার থেকে জিঙ্কের পরমাণুগুলা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে আসবে। সো এইখানে আমাদের জিঙ্ক 2+ আয়ন হিসেবে, এবং এরা এখানে দুইটা ইলেকট্রন এখানে পাতের মধ্যে এখানে মেইনলি ছেড়ে দিবে এবং জিঙ্ক 2+ আয়ন হিসেবে দ্রবণের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমরা এগুলো যদি লিখি তাহলে অ্যানোড এই দ্রবণের ক্ষেত্রে এখানে আমাদের কি হবে? অ্যানোড দ্রবণের ক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক ধাতুসমূহ, আচ্ছা এখানে লবণ সেতু ব্যবহার করার এখানে রিজন কি আমরা এটা একটু পরে এখন পড়বো। যে জিঙ্ক তড়িৎদ্বার থেকে জিঙ্ক ধাতুসমূহ দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে এইখানে দ্রবণের মধ্যে চলে আসবে। ওকে, আর এখন এখানে তাহলে কি হবে যদি জিঙ্কের এই তড়িৎদ্বার থেকে আমাদের কন্টিনিউয়াসলি জিঙ্কের ধাতুসমূহ বা জিঙ্কের পরমাণু সমূহ তারা এখানে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্কের আয়ন হিসেবে যদি দ্রবণের মধ্যে চলে আসে, তাহলে অবশ্যই জিঙ্কের তড়িৎদ্বারটা এখানে ধীরে ধীরে ক্ষয় হবে। এই ক্ষেত্রে জিঙ্ক তড়িৎদ্বারটি ধীরে ধীরে ক্ষয় হবে। ওকে, এখন আমরা যদি, আচ্ছা এখানে এই দুই একটা লেখা লেখা আরো। ওকে, অতএব এখানে জিঙ্কের পরমাণু জারণ ঘটে। আমরা এগুলো যদিও আমরা এগুলো জানি আগে থেকেই। আচ্ছা, তো এখন এইখানে আমাদের অ্যানোড রিয়াকশন যদি লিখি, এগুলো কিন্তু ভালোভাবে লিখে নাও, কারণ মানে যদি দুইটাই সৃজনশীল আসে তাহলে এই যে আমাদের শুষ্ক কোষ শিখবো, তারপর গ্যালভানিক কোষ, তারপর হচ্ছে লেড স্টোরেজ, এই তিনটের মধ্যে যে কোনো একটার এই গঠন কিন্তু পরীক্ষার মধ্যে চাইতে পারে কিন্তু। সো এগুলোর গঠন চাইলে এখানে চিত্রটা এখানে যেভাবে আঁকাইছি এগুলো আঁকতে হবে, তারপর এখন যেগুলো লিখে দিচ্ছি এইসবও লিখতে হবে কিন্তু। ওকে, তাহলে এই রিয়াকশনটা হচ্ছে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন হিসেবে আমাদের এখানে দ্রবণের মধ্যে এখানে চলে আসবে। ওকে, এখন এখানে জিঙ্কের পরমাণুগুলা যে তোমার কন্টিনিউয়াসলি দুইটা করে যে ইলেকট্রন এখানে ছেড়ে দিয়ে এই- এই দ্রবণের মধ্যে চলে আসতেছে, এই দুইটা ইলেকট্রন জিঙ্কের এই তড়িৎদ্বার জমা করে রাখবে না। এখন অ্যানোড এবং এই ক্যাথোড যে একটা যে তারের মাধ্যমে যুক্ত, এই তারের মধ্য দিয়ে এইখানে যে জমাকৃত যে আমাদের দুইটা করে থাকবে ইলেকট্রন, এটা এই পরিবাহী তার দিয়ে অ্যানোড থেকে এটা এই ক্যাথোডের দিকে প্রবাহিত হবে। সো আমরা এটা আমরা এটা জানি আগে থেকেই যে আমাদের, ওকে,
ওকে, তো এখন এইখানে যে ইলেকট্রন সমূহ যে এখানে প্রবাহিত হচ্ছে, তার মানে এখানে বিদ্যুৎও প্রবাহিত হবে, কারণ আচ্ছা দাঁড়াও, এখানে কি প্রবলেম আসছে বারবার। ওকে, এই পর্যন্ত লিখে নিছো কি? হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়াও, এখানে আমরা এখানে কি জায়গা হবে? ওকে, এখন অ্যানোডে জমাকৃত ইলেকট্রন সমূহ পরিবাহী তারের মাধ্যমে, এখানে পরিবাহী তারের মাধ্যমে এখানে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে, এবং যেহেতু এখানে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে, এবং এই চ্যাপ্টারের শুরুতেই আমরা মেবি পড়ছিলাম এই প্রবাহিত হবে, ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। এটা আমরা মেবি এই চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম, যে ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। অতএব এইখানে বিদ্যুৎ প্রবাহিত হবে। এখন এইখানে বিদ্যুৎটা আমাদের মেনলি কই থেকে আসলো? যে আমাদের এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জিঙ্কের পরমাণুগুলো দুইটা ইলেকট্রন যে এখানে ছেড়ে দিছে, ওই দুইটা যে আমাদের এই তারের মাধ্যমে যে প্রবাহিত হলো, তার ফলেই কিন্তু এখানে বিদ্যুৎটা উৎপন্ন হয়েছে। তাহলে এখানে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ফলে মেইনলি বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়াও, আর টাইম।